2010 সাল। সময় তখন প্রায় রাত্রির 9টা। আমি তখন চেম্বার সেরে বেরোচ্ছিলাম, আর সেদিন আমার অ্যাসিস্ট্যান্ট অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছিল। আমি ঠিক চেম্বার ছেড়ে বেরোতে যাব, এমন সময় মনে হলো বাইরে কেউ যেন দাঁড়ালো এসে। তাকিয়ে দেখলাম একজন মোটামুটি 75 থেকে 80 বছর বয়সী বৃদ্ধ চুপ করে দাঁড়িয়ে আছেন, আর তার হাতে বেশ কিছু কাগজ রয়েছে। আমি তখন বললাম, কাউকে খুঁজছেন? কিছু বলবেন নাকি? বৃদ্ধ আমার দিকে তাকিয়ে হাত জোড় করে বললেন, নমস্কার, আপনি কি পরিমল বাবু? আমি বললাম, হ্যাঁ, কেন? স্যার, বলছিলাম আমি একটা ব্যাপারে এসছি, যদি একটু আমার কথাটা 2 মিনিট শোনেন। এমনিই তখন আমার দেরি হয়ে গেছিলো। আমি তখন বললাম, কি কোনো কেসের ব্যাপারে নাকি? মানে হ্যাঁ হ্যাঁ আর কি। আরে না না, এখন আর হবে না। হ্যাঁ, আপনি কালকে আসবেন। আমার এমনি দেরি হয়ে গেছে, আমি চেম্বারটা বন্ধ করছি তো, আপনি কালকে আসবেন। আগে স্যার, আমি আপনার পায়ে ধরছি স্যার, আমার 2 মিনিট সময় দিন। আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসছি স্যার। আপনি কালকে আসতে আপত্তি কোথায়? কালকে আসুন। না স্যার, মানে যত দেরি হবে তত আমার নাতিটার ক্ষতি হবে স্যার। একটু 2 মিনিট আমাকে দিন হুজুর, আমি হাত জোর করছি আপনার কাছে, হাত জোর করছি। কি বলবো? আমি তখন একদম বিরক্ত হয়ে বললাম, আচ্ছা বেশ, বলুন, তাড়াতাড়ি বলুন, কি বলবেন। তারপর বৃদ্ধ তার কথা আস্তে আস্তে বলা শুরু করলেন। আমি আসছি ভোগলপুর থেকে। ভোগলপুর? সে তো অনেক দূর। হ্যাঁ হ্যাঁ আর কি, আমি ওখান থেকে আসছি। আপনার নাম শুনেছি, তাই তাই স্যার আপনার কাছে এলাম। ব্যাপারটা স্যার, আমার নাতি, এই যে দেখুন আমার নাতির ফটো। সে আমাকে একটা ফটো দেখালো। দেখলাম বছর 20 কি 22-এর একটা যুবক। ওকে না গত পরশু দিনকে পুলিশ এসে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। ও আমার নাতিটা খুব সরল স্যার, ও ওরম কোনো অপরাধ করতে পারে না স্যার, ওরম অপরাধ করতে পারে না। অপরাধ? কি অপরাধ? আসলে আমার ছেলে কিছু জায়গা কিনে রেখেছিল, আর তাতে নজর আমাদের স্থানীয় কাউন্সিলরের। আর এই কাউন্সিলরই বারবার এসে ওকে ভয় দেখাতো জমিটা লিখে দেওয়ার জন্য। তো আমার নাতি তাতে রাজি হয়নি, আর তাতেই যাবতীয় সমস্যা। পরশু রাতে ছেলেটা বাড়িতেই ছিল, পড়াশোনা করছিল। এমন সময় পুলিশের গাড়ি এলো, ওকে তুলে নিয়ে গেল। বললো ও নাকি কোন নারী পাচার চক্রের সঙ্গে জড়িত। হুজুর বিশ্বাস করুন, আমার নাতি এ কাজ করতে পারে না। হুজুর বিশ্বাস করুন। এই বলতে বলতে বৃদ্ধ খুব ভেঙে পড়লেন। আমি তারপর যা হোক তাকে শান্ত করে বললাম, আচ্ছা যাকে, ঠিক আছে, আপনি তারপর বলুন কি হয়েছে, বলুন আমাকে পুরোটা বলুন, আমি তাহলে বুঝতে পারবো, তারপর বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তারপর ওরা ওকে তুলে নিয়ে গিয়ে আরও নানান রকমভাবে এইটা ওটা কেস দিয়েছে হুজুর। এখনও জেলের মধ্যে বন্দি রয়েছে। তাই আমি আপনার কাছে ছুটে এসেছি। আমার ছেলে, বৌমা সবাই অনেক আগেই মারা গেছে। ও তখন অনেক ছোট্ট। ও পড়াশোনায় খুব ভালো, কোনো খারাপ নেশা নেই, কারোর সঙ্গে অত মেলামেশাও করে না। এই যে দেখুন ওসব রেজাল্ট দেখুন, আমার নাতির সব রেজাল্ট দেখুন। কিছু রেজাল্ট আমার হাতে দিল। দেখলাম সত্যি কোনো সাবজেক্টে 90-92 কম নেই। বুঝতেই পারলাম হয়তো কোনো রকম লোভের শিকার হয়েছে। কিন্তু কি করব, আমাকেও আমার পেট চালাতে হবে। তারই মধ্যে তাকে বলে উঠলাম, হ্যাঁ ঠিক আছে, কিন্তু দেখুন, আপনি যে আমার কাছে এসছেন এই কেসটা লড়ার জন্য, আমার কিন্তু ফিজ অনেক, আপনি দিতে পারবেন? তখন বৃদ্ধ আমাকে বললেন, না হুজুর, আমাদের খাওয়ারও পয়সা নেই হুজুর, খুব কষ্টের সংসার আমাদের। অপরাধ নেবেন না, যদি মানবিকতার খাতিরে আমার নাতিটাকে বাঁচান হুজুর, তাই ছুটে এসছি হুজুর। আমি তখন একরকম বিপদেই পড়লাম, মনে মনে বেশ বিরক্তও হলাম। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, আমি এখন তো বেরোচ্ছি, পরে কথা হবে। আপনি কালকে সকালে আমার কোর্টে আসুন। এই বলে আমি তাড়াতাড়ি করে ভেতরে ঢুকে পড়লাম, আর চেম্বারটা বন্ধ করে দিলাম। দেখলাম বৃদ্ধ আস্তে আস্তে বেরিয়ে গেলেন ঘর থেকে। পরের দিনকে আমি যখন কোর্টে আমার চেম্বারে বসে আমার কাজ করছি, আমার অ্যাসিস্ট্যান্ট আমার সঙ্গেই ছিল। তারপর ও লাঞ্চ করতে বাইরে বেরোলো, আর আমি বাইরে দিকে তাকিয়ে দেখি বৃদ্ধ চুপ করে দাঁড়িয়ে আছে। একরকম বাধ্য হয়ে তাকে ভেতরে ডাকলাম, ডেকে বললাম, হ্যাঁ এসছেন, বসুন। বৃদ্ধের যখন কেস আমি লিখছিলাম, তারপর থেকে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে ডাকতে এলো লাঞ্চের জন্য। আমি ওকে ইশারায় বললাম যে আমি আসছি। ও চুপ করে আমাদের তাকিয়ে বেরিয়ে গেল। তারপর বৃদ্ধের থেকে পুরো কেসটা আমি নোট ডাউন করে নিলাম। ভাবলাম
থাক, একটা না হয় বিনা পারিশ্রমিকেই কাজ করি। কারণ বৃদ্ধের ঘটনাটা সত্যি মনটা একটু হলেও আমার দুর্বল করলো। সেই মতো আমি কোর্টে কেসটা ফাইল করলাম। 1 সপ্তাহ পর আমাদের হিয়ারিংয়ের ডেট পড়ল। কেসটা কোর্টে উঠল। আমি ছেলেটিকেও দেখলাম, খুবই নিরীহ টাইপের, একদমই দুর্বল, রোগা, ছিপছিপে চেহারা। পেটে যে বিশেষ খাবার জোটে তা নয়, দেখলেই বোঝা যায় খুব কষ্টেই দিন কাটে। আমি ছেলেটির সঙ্গে খুব বেশি কথা বললাম না, শুধু অল্প অল্প জেনে নিলাম কী হয়েছিল। ছেলেটি আমি যা বলার বলল। সেই মতো আমি কেসটা নিয়ে কোর্টে লড়লাম। বেশ কিছু ট্রায়াল হলো, বেশ কিছু দিন এই কেসটা গড়ালো। মাঝে মাঝে বৃদ্ধ আমার কাছে আসতো কী হলো না হলো জানার জন্য। আমি বৃদ্ধকে সব রকমভাবেই বলতাম। অবশেষে ঠিক 7 মাস পর কেসের রায় বেরোলো। ছেলেটা সেই কেসটা জিতে গেল। কেসটা শেষ হয়ে যাওয়ার পর আমি যখন কোর্ট থেকে বেরিয়ে আসছিলাম, ছেলেটা দৌড়ে এসে আমার পা দুটো জড়িয়ে ধরল, হাউ হাউ করে কেঁদে ফেলল। আমি তখন যা হোক করে তাকে শান্ত করে বললাম, ঠিক আছে যাও, সাবধানে থেকো, বুঝতেই তো পারছো সময় একদম ভালো না, দিনকাল ভালো নয়, আর সব মানুষজন থেকে নিজেকে দূরে রেখো। তোমার দাদু যেহেতু আমাকে বলেছিলেন, তাই আমি কেসটা তোমার নিয়েছিলাম। আশা করব আর কোনো দিন তোমার এরম কোনো বিপদ হবে না, তাই নিজেকে বারবারই বলবো সাবধানে রেখো। ছেলেটা তারই মধ্যে আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে বলল, আমার দাদু কোথায় এসেছিল স্যার? আমি তখন বললাম, তোমার দাদুই তো তোমার কেসটা আমার কাছে নিয়ে এসেছিলেন, উনি বললেন বলেই তোমার কেসটা আমি নিয়েছিলাম। তখন ছেলেটা আমাকে বলল, স্যার একটা কথা বলি, যদি অপরাধ না নেন। আমি বললাম, বলো। আমার দাদু না স্যার, আজ থেকে 3 মাস আগে মারা গেছেন। উনি তো বেঁচে নেই। আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। ছেলেটার কথা শুনে আমার গোটা শরীরে কেমন যেন কারেন্ট খেলে গেল। 3 মাস আগে মারা গেছেন মানে? পাগলটা আছো নাকি? উনি আমার কাছে এসেছিলেন, তোমার দাদু, তোমার বাবা মা মারা গেছেন, ওনার কাছে তুমি মানুষ, উনি সব কথা বললেন আমাকে, আর তুমি বলছো আমার ভুল হচ্ছে। আগে না স্যার, অপরাধ নেবেন না। আমি সত্যি কথা বলছি স্যার। আমি এখন পুরো একা পৃথিবীতে স্যার, আমার কেউ নেই। আমার দাদুই ছিল আমার সব। 3 মাস আগে হঠাৎ উনি একদিন মারা গেলেন স্যার। তারপর থেকে আমি একা, যার জন্যই আমাদের ওখানকার কাউন্সিলর আরও আমার পেছনে লেগেছে স্যার, জানে আমার কেউ নেই। তাই আমি যেন একদম আকাশ থেকে পড়লাম। আমি ছেলেটাকে আর কোনো কিছু প্রশ্ন না করে দেন আমার অ্যাসিস্ট্যান্টের কাছে গেলাম। এই শোনো, আমার কাছে কয়েকদিন ধরে একটা বৃদ্ধ আসতো, কথা বলতো আমার সঙ্গে, তুমি কি তাকে দেখেছো? আমার অ্যাসিস্ট্যান্ট তারপর যে উত্তর দিল, তার জন্য আমি ঠিক প্রস্তুত ছিলাম না। আমি আপনাকে এটা অনেকদিন আগেই বলবো ভেবেছিলাম, কিন্তু ঠিক সাহস পাইনি যদি আপনি আমায় ভুল বোঝেন। স্যার, আমি কিন্তু আপনার সঙ্গে কাউকে কখনো কোথাও থাকতে দেখিনি স্যার। আপনি কিন্তু যা করতেন একাই করতেন। এমনকি একদিন দুপুরবেলা, আজ থেকে অনেকদিন আগে, আপনাকে আমি খাওয়ার জন্য ডাকতে এসেছিলাম। আপনি আমায় হাত দেখালেন, দেখিয়ে বললেন আসছি, আমি কথা বলছি। আপনার সামনে কিন্তু কেউ ছিল না স্যার, আপনি কিন্তু একাই বসেছিলেন স্যার। আমি আর কারোর কথায় কোনো গুরুত্ব না দিয়ে আমার কেবিনের সামনে সিসিটিভিটা চেক করলাম, এবং তাতে ওরা দুজন যে আমাকে মিথ্যে বলছে না সেটা প্রমাণিত হলো। আমি একাই কারোর সঙ্গে কথা বলে যাচ্ছিলাম, আমার সঙ্গে কেউ ছিল না। আমি চুপ করে গেলাম। কিন্তু আজ এতগুলো বছর পরেও সেই ঘটনাটা আমার কাছে যেন একদম উজ্জ্বল হয়ে আছে। জীবনে অনেক দিন দেখলাম, অনেক কেস লড়লাম, কিন্তু ওই কেসটা যেন সারা জীবনে ভোলার নয়। আমি যত যাই করি, যেখানেই যাই, ওই ঘটনাটা কোনোদিন ভুলতে পারবো না।